সবকিছু বলার আগে যেটা বলা দরকার সেটা হচ্ছে এখানে বেশ কিছু স্টকের কথা নিয়ে বক্তব্য রাখা আছে, কিন্তু সেগুলো সবই কিন্তু এডুকেশনাল পারপাস এবং ওর নিজের রিসার্চ করেছে বা নিজে ইনভেস্ট করেছে, আমার বলার নয়। যেটা বলার সেটা হচ্ছে যে এই ধরনের ব্যাপারগুলোতে সবসময় নিজে দেখে শুনে নেওয়াটাই সব থেকে ভালো। যদি কখনো কোনো স্টক কেনেন তাহলে নিজে রিসার্চ করে বা কোনো অ্যাডভাইজারের কাছ থেকে পরামর্শ নিয়ে তবে আপনাকে কিন্তু কিনতে হবে। তো আসা যাক, আমি আজকে যে ছেলেটার কথা নিয়ে বলতে চলেছি সেটা আমি বলছি এবার। ডিয়ার স্যার, প্রথমেই আপনাকে প্রণাম জানাই। আমি শিব, 31 ইয়ার্স অফ ওল্ড, আপনার ওল্ড শিষ্য। আমার নামটা, ইউটিউবের নামটা প্রেমানন্দ মহারাজজি চেঞ্জ করেছি। স্যার, আপনার ভিডিও আমি রেগুলার ভিউয়ার। আমার জার্নি শুরু করেছি জয়দা অ্যান্ড আপনার ইউটিউব ভিডিও থেকে, তাই আপনাদের অবদান কোনোদিন ভোলার নয় স্যার। আপনাকে দেখে এইভাবেই এগিয়ে যেতে চাই সারা জীবন। জয়দার অবদান কম নয় আমার জীবনে। জয়দা যেভাবে আমাকে সবসময় গাইড করে তা সত্যিই কোনো মূল্য দিয়ে শোধ করা যাবে না। স্যার, আপনার কাছে আমার বিনীত নিবেদন, প্লিজ স্যার একটু সময় করে আমার পোর্টফোলিওটা রিভিউ করে দেবেন। আমার লং টাইম গোল আছে, বাকি সব তো ভগবানের ইচ্ছা আর আপনাদের আশীর্বাদ স্যার। আহ, এইবার নিয়ে সেকেন্ড টাইম আমার পোর্টফোলিওটা পাঠাচ্ছি স্যার। এর আগে লাস্ট ইয়ার নভেম্বর আহ, নাগাদ হবে এটা, নভেম্বর মাসের শুরুর দিকে পাঠিয়েছিলাম। সামনে আবার ঘর বানানোর প্ল্যান আছে, জানি না কিভাবে পোর্টফোলিওটাকে সেভ করব। যাই হোক, দেখা যাক কি হয়। বেশি চিন্তা করছি না, যা হবে তা দেখা যাবে। আপনাকে প্রণাম জানাই স্যার। গুরু, থ্যাঙ্কস, রিগার্ডস, শিব। সব থেকে বড় কথা একটা জিনিস, সেটা সকলের জানার ব্যাপার, সেটা হচ্ছে এটা এমনই একটা জায়গা বা এই জগতের এই সমস্ত কাজগুলো এমনই যেখানে সব থেকে বড় ব্যাপার হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ করা। এই যখনই সে বলছে যে জয়দা বা আপনার ইউটিউব থেকে আপনাদের অবদান কোনোদিন ভোলার নয়, এই যে কথাগুলো সে বলছে না, তার মাধ্যমে সব থেকে বড় ব্যাপার যেটা হচ্ছে সেটা কিন্তু আর কারুর না, আর কারুর উপকারে লাগছে না কি লাগছে সেটা কিছু যায় আসে না। তার থেকে অনেক বড় যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে কৃতজ্ঞতাটা। সে কৃতজ্ঞতাটা ঈশ্বরকে জানানো হোক, কিংবা গুরুজনদের জানানো হোক, কিংবা বন্ধুদের জানানো হোক, স্ত্রীকে জানানো হোক, ছোটদের মধ্যে সন্তানকে জানানো হোক, যে কাউকেই জানানো হোক না কেন, তার একটা কিন্তু এফেক্ট সব সময়তেই রয়েছে, সব জায়গাতে। এটা কিন্তু হবেই। এই যে একবার সে মনে মনে বলুক, সামনে বলুক, প্রকাশ করুক যে আমি কৃতজ্ঞ। এই কৃতজ্ঞতাটা যখন শুরু হয় সেটা ঈশ্বর থেকে শুরু হয়, এবং ঈশ্বরের ওপরে যখন কৃতজ্ঞতাটা শুরু হয় সঙ্গে সঙ্গে তার একটা ইম্প্যাক্ট, যাকে বলে পজিটিভ ভাইব, প্রত্যেকটা তার যে রয়ে গেছে নিচে, তার তলায় তাদের প্রত্যেকের মধ্যে ছড়িয়ে পড়ে। এটা আলটিমেটলি নিজের জীবনে যে কি অসম্ভব উপকারে লাগে, শুধু সেই বলতে পারবে যে এই কৃতজ্ঞতা প্রকাশ করে এসছে ছোট থেকে এবং সেইভাবে চলে গেছে। এর থেকে বড় শান্তির জিনিস আর নেই। ও আমাকে, শিব কতটা আমাকে গুরুত্ব দিল কিংবা জয়কে গুরুত্ব দিল সেটা কিন্তু বড় প্রশ্ন না। প্রশ্নটা হলো ও নিজেকে গুরুত্ব সবচেয়ে বড় দিল। যদি রাস্তার ওপার থেকে কোনো একজন বন্ধু বা কোনো একজন শত্রু ও তোমাকে একটা গালাগালি করে বা চিৎকার করে তোমার নামে দু চারটে কথা বলে, কখনো ভাববে না যে তার ফলে তার তোমার কোনো ক্ষতি হলো। ক্ষতি কিন্তু তোমার কিচ্ছু হলো না, হলো তার। কারণ কাকে বললো সে কিন্তু কেউ বুঝলো না। ঠিক এখানেও ঠিক তাই, উপকারটা আমাদের কারুর না, উপকারটা ওর নিজের হলো। যেই মুহূর্তে বললো জীবনে জয়দা যেভাবে আমাকে সব সময় গাইড করে, সত্যি কোনো মূল্য দিয়ে শোধ করে যেতে পারবো না, এই যে কথাটাও বলেছে জয়ের সম্পর্কে, আলটিমেটলি এটা কিন্তু জয়ের উপকার করলো না, কখনোই জয়ের উপকার নয়। জয়ের থেকে কিছু গেল কি এলো কিছু যায় আসে না। তার থেকে অনেক বেশি উপকার করলো নিজের, নিজেকে ছোট হয়ে উন্নতি করে তুললো। এগুলো শেখার জিনিস। হয়তো 2-3 মিনিট 5 মিনিট মূল্যবান সময় আপনাদের নষ্ট হলো, কিন্তু এটা যে কত মূল্যবান বস্তুটা ছিল, ভবিষ্যৎ জীবনে যখন আপনারা আরো বড় হবেন তখন আপনারা বুঝতে পারবেন ব্যাপারগুলো। আমি সরাসরি এবার পোর্টফোলিওতে যাব। প্রথম যে বিষয়টা লক্ষ্য রাখবে সেটা হচ্ছে কিন্তু পোর্টফোলিওটা অনেক দিনের, কিন্তু রিটার্ন দেখো তেমন কিন্তু কিছু বেশি আসেইনি। কেন আসেনি? তার কারণ হচ্ছে কিছুদিনের মধ্যে অনেকটা কারেকশন হয়েছে।
এই কারেকশনটা টেম্পোরারি, এরপর আবার উঠে যাবে। যখন এটা উঠে যাবে তখন দেখতে পারবে হঠাৎ করেই কিন্তু স্টকগুলো অনেক ভালো রিটার্ন দেওয়া শুরু করে দিয়েছে। তো এর মধ্যেও যেটা রয়েছে, বাজাজ ফাইন্যান্স নিয়ে রেখেছে। বাজাজ ফাইন্যান্স 42% কিন্তু প্রফিটে রয়েছে এখন। এখন 80টা কোয়ান্টিটি রেখে দিয়েছে। একটা অসাধারণ কোম্পানি, যখন লার্জ ক্যাপ কোম্পানি, কোম্পানিটা একটা সময় রিটার্ন তো দারুণ দিয়েছে, কিন্তু এখনো এমন অবস্থা এটা কিন্তু রিটার্ন দেবার বলে না, কোম্পানিটা কিন্তু ভবিষ্যতে ভালো করবে। আর এই ধরনের পরিস্থিতিতে কোম্পানিটা ধরে রাখার কাজ করে, যেটা কিনা চিরকাল লার্জ ক্যাপ করে এসছে। যে মার্কেটে অনুযায়ী মার্কেট এত পড়েছে তবু পোর্টফোলিওটা নেগেটিভ হতে দেয়নি। তার কারণ কিন্তু এই সব স্টকগুলোর জন্য। সে কারণেই পোর্টফোলিওতে ডাইভার্সিফিকেশন দরকার। নেক্সট যে স্টকটার কথা বলবো সেটা হচ্ছে সিডিএসএল। আর একটা অনবদ্য স্টক, যে স্টকটা কিন্তু এই মুহূর্তেও নিয়েছে 26টা কোয়ান্টিটি, এবং সামান্যটা কিছু লসে রয়েছে, 3% মাত্র লসে রয়েছে। নেক্সট আমি চলে আসছি পরের কোম্পানিটা দিকে, স্পেশালিটি কেমিক্যাল সেক্টর অসাধারণ যে কোম্পানির কথা বলছি সেটা হচ্ছে দীপক নাইট্রেট। দীপক নাইট্রেট 18টা কোয়ান্টিটি রেখে দিয়েছে, 19% লসে আছে। কিছুই না, পরে যখন কোম্পানি ইমপ্রুভমেন্টগুলো হবে তখন দেখা যাবে ভালো লাভ থাকবে। হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড ডিফেন্স সেক্টরের একটা দুর্দান্ত কোম্পানি, যে কোম্পানিটা কিন্তু 46% কিন্তু রিটার্ন ওকে দিয়ে যাচ্ছে এখানে। খুব ভালো কথা। কোম্পানি 8,900 কোটি টাকা ইনভেস্ট করেছে, মোটামুটি 4,000 টাকা তার মধ্যে প্রফিট দিয়ে দিয়েছে। এই কোম্পানিটাকে ধরে রাখতে হবে, ভবিষ্যতে ভালো করবে। যখন অন্যান্য কোম্পানিগুলো নেগেটিভ হয়ে যায় তখন এইসব কোম্পানিগুলো খুব কাজে দেবে। নেক্সট ওয়ান বলবো সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাংক। 42টা কোয়ান্টিটি ওর কাছে রয়েছে। একটা বড় মাপের টাকা কিন্তু রেখে দিয়েছে, মানে 6 লক্ষ টাকার মধ্যে 30,000 টাকার মতো কিন্তু রয়ে গেছে এইচডিএফসি ব্যাংক। খুব ভালো কথা, ভবিষ্যতে কিন্তু এগুলো কাজে দেবে। আচ্ছা, তারপরে আমি যাব এই দিকে। এখানে ও 2.5 লক্ষ টাকার মিউচুয়াল ফান্ড রেখে দিয়েছে। মিউচুয়াল ফান্ড কিন্তু ওর মোটামুটি যেরকম রয়েছে সেই অনুযায়ী খুব একটা বিশাল রিটার্ন দিতে পারে না, ন্যাচারালি যেটা হয়ে থাকে। কিন্তু কোম্পানিগুলো দেখে নিতে হবে মিউচুয়াল ফান্ড। প্রথম হচ্ছে পরাগ পারেখ ফ্লেক্সিক্যাপ, একটা দারুণ কোম্পানি। এই কোম্পানিটা ভালো পরিমাণে ইনভেস্ট করা রয়েছে ওর, ঠিক আছে, এটা কন্টিনিউ করে যেতে হবে তোকে। অ্যাক্সিস স্মল ক্যাপ ফান্ড, এটাও একটা ভালো রিটার্ন দেয়নি, ঠিক আছে, কিন্তু স্মল ক্যাপ এটাই এরকম ব্যাপার, ভবিষ্যতে যখন রিটার্ন দেবে তখন প্রচুর রিটার্ন দেবে। নিপ্পন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড 12,000 টাকা মতো ইনভেস্টেড রয়েছে, এটাও মানে এসআইপি করে চলেছে, ঠিক আছে। নিপ্পন ইন্ডিয়া সিলভার ইটিএফ ফর ডাইরেক্ট গ্রোথ, এটা পরবর্তীকালেও করে রেখেছে মোস্ট প্রবাবলি, এবং ঠিকই আছে। কিন্তু প্রথম যে তিনটে রয়েছে এইগুলোকে আমি কিন্তু প্রেফার করছি। তিনটে আমার মতে মনে হয়েছে যে ঠিকঠাক রয়েছে, ভবিষ্যতে ভালো করবে। এবার আসছি কি, আইটি সেক্টরের মধ্যে একটা ভালো কোম্পানি ইনফোসিস। 44,000 টাকা ইনভেস্ট করে রেখেছে, 2% প্রফিটে আছে, কিছুই না, কিন্তু ভবিষ্যতে ভালো করবে। কোম্পানিটা যে প্রেজেন্ট সিচুয়েশন রয়েছে সেখানে বড় বড় কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রজেক্টের উপর কাজ চলছে। রিটার্নটা যেহেতু আমাদের দেখতে পাচ্ছি আমেরিকাতে এরকম পরিস্থিতি, ডোনাল্ড ট্রাম্পের বেশ কিছু কি বলবো এটাকে, এমন ধরনের ট্যারিফ নিয়ে ডিসিশন, তার সঙ্গে H1B ভিসা আমেরিকার ওপরে, আমেরিকা যে ধরনের কনস্ট্রেন্ট শুরু করেছে, বা আইটি কোম্পানিগুলো, ইন্ডিয়ান আইটি কোম্পানি যেখানে আমেরিকার তাদের উপর এম্বার্গোগুলো চাপানো হচ্ছে, সে কারণের জন্য কিন্তু প্রফিটেবিলিটি হ্যাম্পার হচ্ছে। তো এই জিনিসগুলোকে থাকার জন্য ভবিষ্যতে হয়তো কিছুটা অসুবিধা হতে পারে। তাছাড়া আমরা যেটা দেখেছি, আমি এর আগেও একটা ব্যাপার নিয়ে কথা বলেছি, আইটি সেক্টরের কিছু নেগেটিভনেস, সেটা দেখে নিতে পারেন, সেখানে কিন্তু আমি ডিটেলস বলেছি সেই ব্যাপারটাকে নিয়ে, এখন আর সেটা নিয়ে বলছি না। লেবার কোড কিছু প্রবলেম রয়েছে, সেগুলো ঠিক করলে ঠিক হয়ে যাবে। আইআরএডিএতে রিসেন্টলি কিছু কিনে হচ্ছে, 7,800 টাকা নিয়ে রয়েছে, 51টা আইআরএডিএ স্টক ওর কাছে রয়েছে, এবং 4টে প্রেজেন্টলি কিনেছে, 8% লসে রয়েছে। আইআরএডিএতে ইনভেস্ট করে চলেছে একটু একটু করে করে, ভেরি গুড কোম্পানি। এবং এর কোম্পানিটা কিন্তু লোন দিয়ে থাকে অন্যান্য কোম্পানি, অন্যান্য সে সোলার এনার্জি, রিনিউয়েবল এনার্জি, উইন্ড এনার্জির ওপর যে সমস্ত, তাদের ওপরে কিন্তু লোন দিয়ে থাকে কোম্পানিটা। কিছু নেগেটিভিটি তো থাকবে সব কোম্পানি, এই কোম্পানিটা এমন জায়গায় লোন দিয়েছে জেনসল ইঞ্জিনিয়ারিংকে, যার ফলে কিছুটা এদের প্রবলেম থাকতে পারে, কিন্তু তার মানে একটা কি বলবো, এমন কিছু প্রবলেম নয় যে এটা থেকে কিছু লাভ হবে না, টোটালটা লস হয়ে গেছে। ভবিষ্যৎ দেখা যাক কি হয়। কেপিআই গ্রিন রিনিউয়েবল এনার্জির, এখানেও প্রচুর পরিমাণ ইনভেস্ট করে রেখে দিয়েছে, প্রচুর পরিমাণ ইনভেস্টমেন্টটা একটু এটাতে ডাইভার্সিফিকেশন অভাব মনে হচ্ছে। 62,000 টাকার মতো কিন্তু ইনভেস্ট করে রয়েছে 6 লক্ষ টাকার মধ্যে। 62,700 টাকায় যদি থাকে একটা স্টকের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা হবে। কিন্তু আমি বলবো তোকে আর এটাতে বেশি ইনভেস্টমেন্ট না করার জন্য, কারণ এখন কেপিআই গ্রিন ঠিক আছে, ভবিষ্যতে ভালো করবে, সব এভরিথিং ইজ ওকে। কনফিডেন্স অনেকের মধ্যে থাকতেই পারে সেটা, কিন্তু আমার মতে মনে হচ্ছে যে এটাকে ডাইভার্সিফিকেশন জায়গাটা আরও বেশি যদি ইনভেস্টমেন্ট হতে থাকে, একটা সময় গিয়ে কিন্তু ডাইভার্সিফিকেশন ব্যাপারটা ব্রেক করে যাবে। কারণ এইসব কোম্পানি যদি কারেকশন মোডে চলে যায় একবার, টোটাল পোর্টফোলিও তার কিন্তু ইম্প্যাক্ট পড়বে। হয়তো এতটা লস তোর হতো না, আরেকটু প্রফিটে থাকতে যদি কেপিআই গ্রিনের উপর এতটা ইনভেস্টেড না হতো। আচ্ছা, কেপিআই টেকনোলজি আইটি সেক্টর একটা বড় কোম্পানি,
কনস্ট্যান্টলি বাই করে চলেছে একটু করে করে। ৭৩,০০০ টাকা মতো ইনভেস্ট করে রেখেছে এখানে। এটা মানে মোটামুটি ৬ লক্ষ টাকার পোর্টফোলিওর মধ্যে ৭৩,৪০০ টাকা মতো মোটামুটি ইনভেস্ট করে ফেলেছে কেপিআইটিতে। কেপিআই নো ডাউট ভালো কোম্পানি এবং ভবিষ্যতে ভালো করতেই পারে, কিন্তু ইন দ্যাট সিচুয়েশন আমি মনে করছি যেটা সেটা হচ্ছে এইগুলোতে ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা ডাইভার্সিফাই করা দরকার। যখন যেরকম প্রয়োজন, যেমন কেপিআইটি এখন সত্যিকারেরই একটা ভ্যালুয়েশন জায়গাটা সুন্দর জায়গা রয়েছে, ইন কি তাই বলে কিন্তু কোনো বাই সেল রেকমেন্ডেশন না। ভবিষ্যতের দিকে দেখা যেতে পারে, এখনই কিন্তু উম, আর এখন এই ধরনের স্টকে ইনভেস্ট না করাটাই ভালো। এনিহাও, পলিক্যাব আমি ইনভেস্টমেন্টের কথা কেন বলতে চাইছি, এখনই নয়, সামনে বাজেট আসছে, বাজেটের পরে এর মধ্যে কিছু চেঞ্জেস আরও হবে, কিছু কালেকশন মোডেও আসতে পারে। শুধু Q3 রেজাল্টে কিছু ইম্প্যাক্ট পড়তে পারে, সুতরাং একটু স্লোলি টাকাটাকে হাতে রেখে তারপরে Q3 রেজাল্টটা যাক, তারপরে ইনভেস্ট করা যেতেই পারে। কারণ এটা যদি আরও কারেকশন মোডে যায় তাহলে আরও সুযোগটা বঞ্চিত হবে। ১১০০ থেকে যেটা আছে সেটা যদি ১,০০০-এ চলে আসে, তখন মনে হবে যে ১০০ টাকা করে বেশি আমি লস করে ফেললাম, তার থেকে ১,০০০-এ যদি ইনভেস্ট করতাম ভালো হতো। নেক্সট আসছি পলিক্যাবের কথা। পলিক্যাব 15% প্রফিটে এখনই আছে, ৪২,০০০ টাকা ইনভেস্ট করে রেখেছে। ঠিক আছে, যথেষ্ট ভালো কোম্পানি, ভবিষ্যতে ভালো করতে পারে। B2B B2C তে দুটোতেই কাজ করছে। কনজিউমার ডিউরেবল উপর প্রোডাক্ট যেরকম সুইচ এটসেট্রা সমস্ত কিছু রয়েছে, ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্ট রয়েছে, বিভিন্ন রকম রাউটার সুইচ এসবগুলোর ওপরও কাজ করছে কোম্পানিটা। এনিওয়ে, এছাড়া কনজিউমার ডিউরেবল বলতে সমস্ত কিছুই বোঝায়, তার মধ্যে কাজ করছে। আরভিএনএল নিয়ে রেখে দিয়েছে। আরভিএনএল ওর কিন্তু লসে রয়েছে, ১১% নেগেটিভ, ১০,০০০ টাকা ইনভেস্ট করে রেখেছে। রেলওয়ে সেক্টরে ইম্প্রুভমেন্ট যত হবে আস্তে আস্তে এইসব কোম্পানিগুলোর ইম্প্রুভমেন্ট দেখা যাবে, ভবিষ্যতে ভালো করবে, সুতরাং কোনো অসুবিধা নেই। নেক্সট আমি যদি চলে আসি সেটা হচ্ছে সোনা কমস। সোনা বিএলডব্লিউ প্রিসিশন আর একটা ভালো কোম্পানি অটো এনসিলিয়ারির উপরে, সুতরাং এই কোম্পানিতে ইনভেস্ট করে রেখেছিস মানে খুব ভালো কাজ করেছিস। হয়তো ৩১,০০০ টাকা ইনভেস্টমেন্ট একটু বেশি হয়ে গেছে, রিস্কটা বেশি নিয়ে ফেলেছিস, কিন্তু ভবিষ্যতে ভালো করবে অফকোর্স। বহু দিন ধরে কোম্পানিটা কিন্তু ফ্ল্যাট মুভমেন্ট করে চলেছে। যদি দেখা যায় দেখতে পাচ্ছি আমরা ৬ মাসের মধ্যে কোনো রিটার্ন দেয়নি, 1% নেগেটিভ হয়ে আছে। যদি ১ বছরে দেখি, দেখবো 10% মতো নেগেটিভ দেখতে পাচ্ছি। মানে মোটামুটি বলা যাচ্ছে কি যে কোম্পানিটা কিন্তু তেমনভাবে কিছুই ৫ বছর ধরে কেউ রেখে দিলে মাত্র 25% হতো। আরও ভালো কথা, এখানে প্রায় 40%-এর মতো কিন্তু ডাউন হয়ে গেছে, আবার কিছুটা উঠেছিল, আবার ডাউন হয়ে গেছে। আমরা এই ধরনের জিনিস দেখতে পাচ্ছি। তো মানে এই কোম্পানিটা আলটিমেটলি আমরা যদি দেখিও নিই, ১ বছর কোনো রিটার্ন নেই, বরঞ্চ নেগেটিভ। তার মানে কি বলা যেতে পারে, তেমন ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে যে ইমপ্রুভমেন্ট খুব বেশি আমরা দেখতে পাচ্ছি না, এই কারণের জন্য কিন্তু পজিটিভ ব্যাপারগুলো আসছে না। যদি দেখা যায় স্টক পি কিন্তু 43.5 রয়েছে এবং ইন্ডাস্ট্রি 27.4, অর্থাৎ ভ্যালুয়েশনের দিকে কিন্তু কোম্পানিটা ওভার ভ্যালুড। এবার যদি আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখে নেওয়া যায়, সেখানে হচ্ছে রিটার্ন অন ইকুইটি ক্যাপিটাল, দুটোই কিন্তু যথেষ্ট ভালো জায়গায় রয়েছে। কোয়ার্টারলি রেজাল্ট যদি দেখো, সেখানেও দেখতে পারবে যে রেজাল্ট কিন্তু রেভিনিউ গ্রোথ যেমন ভালো রয়েছে, নেট প্রফিটেও আমরা দেখতে পাচ্ছি খুব একটা খারাপ করেনি, ফ্ল্যাট হয়তো মুভমেন্ট নেট প্রফিট রয়েছে। এটা হয়তো কিছুটা কারণ হতে পারে। আর আদার ইনকাম যেটা পজিটিভ ছিল, সেক্ষেত্রে কিন্তু আদার ইনকামটা এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি নেগেটিভ, যেমন এক্সেপশনাল আইটেম কিছু রয়েছে সেগুলোর জন্য কিন্তু প্রফিটটা কম দেখাচ্ছে। কিন্তু যদি অপারেটিং প্রফিট দেখি তাহলে কিন্তু খুব সুন্দর অপারেটিং প্রফিট, অর্থাৎ নেট প্রফিট ভালো হয়তো নেই, কিন্তু অপারেটিং প্রফিটগুলো কিন্তু 20-র ওপর যেটা রয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকটাই একটা খুব ভালোভাবেই আমাদেরকে একটা আশা জোগাড় করে দিচ্ছে। আচ্ছা, প্রোমোটারের সংখ্যা 28% রয়েছে, কিন্তু ইনস্টিটিউশনের কাছে রয়েছে 23% প্লাস 40%, মানে 70%, হ্যাঁ 80% অ্যাবোভ, 80% বেশি কিন্তু রয়েছে ইনস্টিটিউশনাল এবং প্রোমোটার, সুতরাং কোম্পানিটা ভালো। এবারে আসছি টাটা পাওয়ারের কথা, আরেকটা ভালো কোম্পানি, এখন রিনিউয়েবল এনার্জি সেক্টরের কোম্পানি। ৯,৮০০ টাকা ইনভেস্ট করেছে, 57% প্রফিটে আছে, কোম্পানিটা খুব ভালো কোম্পানি, ভবিষ্যতে ভালো করবে। যেটাকে আমি বলছিলাম চার্জিং স্টেশন তৈরির কথা বা এই ধরনের কাজগুলো খুব ভালোভাবে কাজ করছে। টাইটানেও রেখে দিয়েছি 23%, টাইটানের প্রফিটে রয়েছে। ৩,২৬০ টাকায় কিনেছিল, এখন ৪,০১৮ টাকা হয়ে গেছে। ৩২,০০০ টাকা মতো ইনভেস্ট করে রেখেছে, 10টা কোয়ান্টিটি কেনা রয়েছে। ভালো কোম্পানি, আস্তে আস্তে ইনভেস্ট করে যেতে পারে এইসব কোম্পানিগুলোতে, রিটার্ন ভালো হবে। লাস্ট ওয়ান চলে আসছে, সেটা হচ্ছে বরুণ বেভারেজ লিমিটেড। বরুণ বেভারেজ লিমিটেড যেটা আমি বলবো ফার্স্ট মুভিং কনজিউমার গুড সেক্টরের মধ্যে একটি ভালো কোম্পানি রয়েছে। এই কোম্পানিটাও কিন্তু ভবিষ্যতে ভালো করতে পারবে এবং এই কোম্পানিরও যে পোটেনশিয়াল ক্যাপাবিলিটি সেটাও কিন্তু খুব ভালো রয়েছে এই মুহূর্তে। আচ্ছা, এবারে যে কথাটার মধ্যে যাব সেটা আরেকটা কথা ইন্টারেস্টিং, যে আমি যখন তুই ভিবিএল নিচ্ছিস তখন তোর একটা স্মল ক্যাপ কোম্পানি কিছু নেওয়া উচিত ছিল।
যেরকম এলটি ফুডস বা এই ধরনের কোনো একটা কোম্পানি, এবং এগুলো সবই কিন্তু আন্ডার ভ্যালু সিচুয়েশনে রয়েছে। বা মিসেস বেক্টার বা বালা এরকম ধরনের বিকাজি, এইগুলো কিন্তু ভালো জায়গায় রয়েছে। হয়ে গেল এটা। সেকেন্ড হচ্ছে অটো সেক্টরের মধ্যে আমি সোনা বিএলডব্লিউ প্রিসিশন দেখলাম, কিন্তু এর সঙ্গে কিন্তু আমি আর লার্জ ক্যাপ কোনো কোম্পানি এখানে দেখতে পেলাম না। সো লার্জ ক্যাপ কোম্পানিতে একটা ইনভেস্ট করতে পারলে তোর ক্ষেত্রে ভালো হতো। যেরকম কোন কোম্পানি, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা বা টাটা মোটর বা অশোক লেল্যান্ড, যে কোনো একটাতে করলেও কাজ চলে যেত। আচ্ছা, এটা তো গেল এটা। আইটি সেক্টরের মধ্যে ইনফোসিসকে নিয়ে রেখে দিয়েছিস, এবং ইনফোসিস ছাড়া আর এখানে আমি তোর দ্বিতীয় কোম্পানি কেপিআইটি দেখলাম, ঠিক আছে। ব্যাংকিং সেক্টরে এইচডিএফসি ব্যাংকে রেখে দিয়েছিস। এখানে আমি বলবো কোনো একটা ক্ষেত্রে উৎকর্ষ স্মল ফিনান্স ব্যাংক কিংবা আইডিএফসি ফার্স্ট ব্যাংক, এই ধরনের কোনোটা ব্যাংকে রাখলে আর একটু ভালো হতো। এটা হয়ে গেল। তাহলে এইরকম ব্যাপারে তৈরি হয়ে গেল। হিন্দুস্তান এরোনটিক লিমিটেডকে নিয়ে রেখে দিয়েছিস, ঠিক আছে। ডিফেন্স সেক্টরের মাজাগাঁও ডক বা এই ধরনের একটু ওভারভ্যালু রয়েছে, কমলে তখন দেখা যাবে। এখন অন্তত 25 to 30% কারেকশন হবে, তার পরবর্তীকালে এইগুলোতে এন্ট্রি করতে পারিস। তো মোটামুটি এই হিসেবে তোর হিসেব তৈরি হয়ে গেল। দেখে যেটা মনে হচ্ছে পোর্টফোলিওটা খুব ভালো জায়গায় যাবে আজও এখন এই অবস্থাতে, ফিউচার ভালো করতে পারে। মিউচুয়াল ফান্ডের ব্যাপারে একটা কথা যেটা বলার ছিল, মিউচুয়াল ফান্ড কিন্তু এখানে দেখতে পারলাম যে তিনটে, ঠিক আছে। লাস্ট ওয়ান যেটা নিয়েছিস সিলভার ইটিএফ, সেটা আমি এখনই খুব একটা আমার কাছে ইয়ে নয়, কিনে রেখেছিস, ঠিক আছে। কিন্তু তিনটে যে মিউচুয়াল ফান্ড নিয়েছিস, তিনটেই দুরন্ত, এবং তিনটে যেহেতু তোর এখন অনেক অল্প বয়স, মাত্র 30 বছর, একটা বিশাল জীবন পড়ে রয়েছে, সুতরাং তোর জন্য এগুলো যথেষ্ট বিশালভাবে একটা রিটার্ন তোকে দিয়ে যাবে। অল্প অল্প যেমন পারবি তেমনই, কোনো চাপ নেই, কোনো প্রেশার নয়, যেটুকু সম্ভব যখন সম্ভব তখনই সেটাই ইনভেস্ট করবি, তাতেই যথেষ্ট হবে। যেভাবে তোর পোর্টফোলিওটা তৈরি করা রয়েছে, তোর পোর্টফোলিও খুব শিগগিরই যখনই রিকভারি স্টেজ আসবে একটা ভালোভাবে তোর রিটার্নটা দিয়ে যাবে। মিউচুয়াল ফান্ডেও কনস্ট্যান্টলি কিন্তু ইনভেস্ট করে চলো, কাজে দেবে ভবিষ্যতে, যে ভালো করবে। তো অনেক শুভেচ্ছা রইল শিব ভবিষ্যতের জন্য। আশা করছি খুব শিগগিরই একটা পজিটিভ ভালো রিটার্ন তুই দেখতে পারবি।